This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঘের যে বৈদ্যুতিক তারটি রয়েছে এই তারটি থেকে আপনারা দূরে চলে যান। শীত এলেই যেন বাঘবন্দি খেলা বেড়ে যায়। এই বাঘ এলো, আবার ফিরে গেল, আবারও ঢুকে পড়লো। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল তার ঠিকানা ফিরে পেয়েছে, তবে জঙ্গলমহলের বাঘের ভাবগতিক কিন্তু অন্যরকম ঠেকছে। কুলতলি থেকে বেলপাহাড়ি কেন বারবার লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে? আর বাঘ পড়লেই কাদের ডাক পড়ে? যাদের একজন আবার শিকার ছেড়ে বহুদিন পশু প্রেমে মজেছেন। বাঘ ধরার কি কৌশল? ঘুমপাড়ানিগুলির ব্যবহার কতটা, কিভাবে? বাঘবন্দির এমন অনেক অজানা কাহিনী আজকের TV9 স্পেশালে। আজকের TV9 স্পেশালে বাঘের দেশের বাল্মীকি। আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। কুলতলি যেন বাঘডাঙ্গা। এই বাঘ এলো, চলেও গেল, আবার কি আসতে পারে? নানা প্রশ্ন আর কৌতূহলের ভিড় বাদাবনের এই জনপদে। আর বেলপাহাড়ির বাঘ ডেরা বদলে কি বান্দোয়ানে? তেমনই তো আশঙ্কা জঙ্গলমহলের দুই জেলায়। কুলতলিবাসীকে স্বস্তি দিয়ে বাঘ নাকি ফিরে গেছে জঙ্গলে। জানুয়ারিতে বারবার বাঘের হানা কুলতলির লোকালয়ে। 5ই জানুয়ারি একটি বাঘ ঢোকে শ্রীকান্তপল্লীতে। 7ই জানুয়ারি জঙ্গলে পালিয়ে যায় বাঘটি। 12ই জানুয়ারি কৃষ্ণজীবনপুরের গঙ্গার ঘাট এলাকায় ঢোকে একটি বাঘ। 12ই জানুয়ারি খাঁচাবন্দি হয় সেই বাঘ। 13ই জানুয়ারি আবার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় বাঘ ঢুকে পড়ার আতঙ্ক তৈরি হয়। তবে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় তন্ন তন্ন করে বাঘের খোঁজ মেলেনি। তারপর খুলে নেওয়া হয় জাল। বলতে পারছি এখন কোথায় রয়েছে আমার পাঁচ ছাপ, আমরা এখন মানে সলিড পাঁচ ছাপ আজকে যে সকালের ছাপটা সেটা এখন পাইনি। এখন খোঁজা চলছে? হ্যাঁ, খোঁজা চলছে এখন ভিতরে। তবে বাঘ জঙ্গলে ফিরে গেলেও আতঙ্ক যায়নি কুলতলিবাসী। জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে এখন ভয়। এখন চলে গেছে, এখন আমরা আছি ভালো, আবার আসবে জেলে, আবার আমাদের ফের আবার ভয় হবে। ফরেস্টারের কাজ হচ্ছিল, জাল ঘিরেছিল, এখন আবার জালগুলো খুঁড়ে নিয়ে যাচ্ছে, আবার আসলে খবর দিলে আবার রিটার্ন জালগুলোকে ঘেরা হবে। কতটা ভয়ের মধ্যে থাকতে হয়? আমাদের প্রচুর ভয়, ছোট বড় বাচ্চা সব নিয়ে থাকতে হয়। বাচ্চাদের টিউশন স্কুল দেওয়া নেওয়া খুব সমস্যা হয়। সুন্দরবনে খানিকটা স্বস্তি মিললেও চিন্তা যাচ্ছে না পশ্চিম মেদিনীপুরের দুই জেলায়। বেলপাহাড়ির মনিয়ারি জঙ্গল থেকে ইউটার্ন নিয়ে বাঘ আবার পুরুলিয়ার বান্দোয়ানে নাকি ঘাঁটি গেড়েছে। বান্দোয়ানের এই রাইকার জঙ্গলে কিছুদিন আগে ঘাপটি মেরে বসেছিল জিনাত, সেখানেই নাকি পৌঁছে গেছে বাঘ। পাহাড় সংলগ্ন জায়গায় অসংখ্য পায়ের ছাপ দেখে তেমনটাই মনে করছে বন দপ্তর। স্যার, এটা কি জিনাতের যে অবস্থানগুলো লক্ষ্য করা গেছিল প্রথম দিক থেকে, সেটা কি একই রুট ধরে কি পাওয়া যাচ্ছে? এখন দেখুন, এখনই বলা মুশকিল, তবে কিছুটা তো মিল আছে। কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে কাছাকাছি মধ্যে কয়েকটা জায়গা তো রিপিটেশন তো আছেই। যে পায়ের ছাপটা পাওয়া যায় ওটা কি বাঘেরই পায়ের ছাপ? হ্যাঁ, মোটামুটি ওটা ব্যাপারে আমরা শিওর, ওটা বাঘের ছাপ পাওয়া গেছে। জিনাতকে কবজায় আনার দলই জঙ্গলমহলে এসেছে বাঘ ধরতে। সুন্দরবন থেকে 7 সদস্যের দল বাঘের অবস্থান জানতে বসিয়েছে ক্যামেরা, কিন্তু তার খোঁজ কোথায়? এইখানে মানে ছাপ দেখা যাচ্ছে, মানে বাঘের পায়ের ছাপের মতোই মনে হচ্ছে। তারপর এখন কিছুক্ষণ আগে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছিল। হ্যাঁ, ওরা যাই হোক, ওরা দেখে গেল। এটা তো ভয়ের ব্যাপার আছেই, কারণ এখন সন্ধ্যা বা সন্ধ্যার টাইমও বাজার বা এটা সেটা তো যেতেই হয় বাজার দিকে। ওই কারণে তো বাঘের ভয় তো একটা আতঙ্ক তো থাকবেই বাঘের একটা। লোকালয়ে বাঘ ঘুম ছুটেছে বেলপাহাড়ি বাঁশপাহাড়ি এলাকায়। চিন্তা বেলপাহাড়ি লাগোয়া পুরুলিয়ার বান্দোয়ানে, এই বুঝি বাঘ বেরিয়ে পড়ে। অভিজ্ঞান নস্কর, গয়া দণ্ডপাঠ ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। কুলতলির একের পর এক বাঘ
একের পর এক গ্রাম হয়ে উঠেছে যেন বাগডাঙ্গা। বাঘের আসা যাওয়া সেখানে লেগেই রয়েছে। কখনো খেজুর গাছে উঠে পড়ছে, কখনো গৃহস্থের একেবারে বাড়ির কাছে চলে যাচ্ছে বাঘ। আচ্ছা, একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, ঠিক শীত এলেই এই বাঘের হানা বেড়ে যায় কেন? মূলত শীতেই কেন বাঘের হানা হয়? বারবার কেন লোকালয়ে তারা ঘাঁটি গাড়ছে? বাঘের সঙ্গে ঘর করা দুজনের সঙ্গে আপনাদের আলাপ করাবো, যাদের বাঘ পড়লে ডাক পড়ে। জুটির নাম অনিল আমির। একজন বাঘকে তার ঠিকানায় পাঠিয়ে ছুটি দেন, আর দ্বিতীয়জন বাঘকে ঘিরতে ঘিরতে যৌবন থেকে বার্ধক্যে পৌঁছে গেলেন। এমনটাই তারা করে আসছেন। আসুন তাদেরকে দেখি, তাদের সঙ্গে কথা বলি। মনে করলো এটা জঙ্গল, ওরা তো দ্বীপ পারাপার হয়, তখন ওটা দিক ভুল হয়ে ওরা চলে এসে দেখে যায় লোকালে জঙ্গল দিয়ে হাঁটছিল। ওই জঙ্গল দিয়ে চলার পথে যখন মনে হয়েছে ওপারেও জঙ্গল, আমি ওখানে যাব, এখানে চলে এসছে। এ তো মানে তার স্বাভাবিক। সবুজ ঘেরা ম্যানগ্রোভের জঙ্গল তো তারই এলাকা। তাই সুন্দরবনের এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে বাঘের যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু গন্ডগোল বাধে যখন জঙ্গল লাগোয়া এলাকায় থাকে বসতি। বাঘ পড়ার খবরে আতঙ্ক চেপে বসে লোকালয়ে। কিন্তু কেন রয়্যাল বেঙ্গল বেরোচ্ছে সুন্দরবনের জঙ্গল থেকে? থেকে বাঘ আসছে, কোথায় যাচ্ছে, কেন বারবার যাচ্ছে? দেখুন, এইটা হচ্ছে বাঘের জঙ্গল, এইটা হচ্ছে গ্রামের পাশের জঙ্গল। বাঘ জঙ্গলে থাকে, সে খাবারের সন্ধানে একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ডে সে সবসময় পেরিয়ে যায়। ওপারে জঙ্গলে যখন বাঘ থাকছে, এপারে ওই গ্রাম লাগোয়া যে জঙ্গল, সেটা জঙ্গল দেখছে, জঙ্গল ভেবে ও চলে আসছে। কোনো বাঘ হচ্ছে দুর্বল বাঘ থাকলে বা সে আইলে, অন্য বড় জঙ্গল থেকে বাঘ আইলে তখন ফাইটিং হয়, তখনই চলে আসে। অনেক সময় একটা দ্বীপ থেকে এটা মনে করলো এটা জঙ্গল, ওরা তো দ্বীপ পারাপার হয়, তখন ওটা দিক ভুল হয়ে ওরা চলে এসে দেখে যায় লোকালে এসে বা কোনো মানুষকে ক্ষতি করেছে শুনেছেন? শুনেনি। বাঘের হানায় কাঁটা সুন্দরবনের কুলতলি। বারবার সেখানে ঢুকছে বাঘ, আর শীতের সময় বাঘের আনাগোনা বেড়ে যায়। শীতকালে হচ্ছে ওই জালের কোল ধরে সোর পার হয়, ধান খেতে আসে, ওই সোর যখন পার হয় তখন ওই বাঘ ওই সঙ্গে সঙ্গে চলে আসে। বাঘ হানা দিচ্ছে, কখনো ধরা পড়ছে, কখনো আবার বাঘবন্দি করতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছে বন দপ্তর। বাঘ ধরার সঙ্গে দীর্ঘদিন যুক্ত প্রাক্তন বনকর্মী আমির চাঁদ মণ্ডল। ৩৭ বছর বন দপ্তরে কাজের সূত্রে আঁচ পান কোথায় বাঘ আছে, তারপর কিভাবে হয় জালপাতা, কোথায় ফেলা হয় খাঁচা, সবই তার নখদর্পণে। ছাগল দিয়ে আগে জায়গাটা সিলেকশন করে নিতাম, বাঘের পায়ের ছাপটা এটা টাটকা না পুরাতন, বাঘের মোমেন্টটা কোন দিকে, এইবার বাঘের মোমেন্ট যেদিকে আছে আমরা তার সামনে থেকে জালটা আগে ঘিরে দিই, তারপরে একটু সার্চিং করে বাঘটা আবার ব্যাক করে গেছে কি না সেটাও দেখে নিলাম আর কি। 3 সাইডে জালটা আগে প্রথম ঘেরা হয়, ঘিরে তারা বাঘটাকে খাঁচা পাতা হয়। কিন্তু একবার যে বাঘ ধরা পড়ে তাকে দ্বিতীয়বার ধরতে গেলে কাল ঘাম ছুটে যায়। তখন কি দাওয়াই থাকে বনকর্মীদের? বাঘ একবার খাঁচায় পড়ে, দ্বিতীয়বার সে খাঁচায় পড়ে না, ওর আশেপাশে ঘুরে ও থেকেই যাবে বা চলে যাবে, কিন্তু ও খাঁচা যাবে না। আর আমরা চেষ্টা করি বাঘের যখন দেখতে পাচ্ছি যে বাঘটা খাঁচায় পড়ছে না, কি করলে এই বাঘটা ধরা যাবে, তখন আমরা যাচ্ছে না, তখন আমরা চেষ্টা করি যে বাঘের 2 সাইডে জালের কাছে মাচা করে যাতে ওই চকলেট ফাটা বা আঁশ করলে ওই যে জালের কোলে গেলে তখন ওই টাইম ক্লিয়ার। বাঘবন্দি করতে গিয়ে বিপদ তো কম হয়নি, তার খেল বুঝতে বুঝতে ততক্ষণে উধাও হয়ে গেছে বাঘ। একবার আমির সাহেব বাঘকে বাগে আনতে গিয়ে সাক্ষাৎ মৃত্যু দেখে এসেছিলেন। আমরা যাচ্ছিলাম একটা ক্যানেল ধরে যে এইটা আমরা ঘুরে দেখবো, এইটা সার্চিং করব। ওই দুজন তপন বলে আমার একটা সহকর্মী ছিল, আমরা দুজনে বাঘটা, ওরা সামনে থেকে বাঘটা তাড়া খেয়ে আস্তে আস্তে এসে আমাদের মাথার উপর দিয়ে জাম দিয়ে আর কি, তখন লাঠি ছিল, শুধু আমরা লাঠিটা উঁচু করেছি বলে আমাদের পাশ থেকে জামটা দিয়ে চলে গেছে, নাহলে সেদিনে আমরা দুজনের মধ্যে যে হোক একটা অ্যাটাক হতো। আর বাঘ ধরতে না হয় খাঁচা পাতা হলো, ছাগল আনা হলো, বাঘ ধরাও পড়লো, কিন্তু বাঘকে ঠিকমতো বেহুশ করতে না পারলে তো বিপদ। ঘুমপাড়ানি গুলি কখন চালাতে হয়, তার কতটা পরিমাণ ব্যবহার করা দরকার, সবটাই বনকর্মীদের অভিজ্ঞতায় গাঁথা। অনুমান করতে হবে যে বাঘটা কত ওজন হতে পারে, তার অনুযায়ী সেইভাবে ডাটটা তৈরি করতে হবে। আচ্ছা, শুধু টাট তৈরি করার ওর জন্য না, ট্যাঙ্কুলিয়ার গানে অনেক রকম সেটিং মিল করতে হবে, তারপরে দূরত্ব অনুযায়ী, কতটা দূরত্ব অনুযায়ী
বাঘটা আছে সেইভাবে হচ্ছে ওই যে ফায়ার কারি যে বন্ধু যে ধাক্কাটা মারবে, ধাক্কাটা মেরে ওই অত মিটার পর্যন্ত যাবে। বন্যেরা বনে সুন্দর, বাঘও তাই। স্বাভাবিক নিয়মেই রয়্যাল বেঙ্গল তার ডেরা বদল করে, এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায়। কিন্তু জঙ্গল ভেবে নিয়ে অন্য গহন বনে যখন ওঠে, তার পাশে বসতি থাকলে বাঁধে গোল। বাঘ পড়েছে রব ওঠে। কুলতলি থেকে সুমন মহাপাত্র, TV9 বাংলা। কোন পথে বাঘ ঢোকে কুলতলির মইপিঠে? সুন্দরবনের এমনই এক গভীর বন থেকে আমাদের গ্রাউন্ড রিপোর্ট। রয়েছি বাঘের ডেরায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই নদী পথ অতিক্রম করে এই ম্যানগ্রোভের মধ্যে দিয়েই পৌঁছে গিয়েছিল মইপিঠের লোকালয়ে। দীর্ঘ চেষ্টার পর তাকে খাঁচাবন্দি করা গিয়েছে। এই যে গহীন অরণ্য আমার পেছনে অমিত দেখাচ্ছে ছবিটা, এই গহীন অরণ্যে কোনো লোকালয় নেই। এই অরণ্য ম্যানগ্রোভ অরণ্য, এবং বাঘ এই পথেই কিন্তু নদী অতিক্রম করে লোকালয়ে পৌঁছয়। বুঝতে পারছেন আমরা কোন জায়গায় রয়েছি? এই মইপিঠের বাঘ, যে বাঘ খাঁচাবন্দি হয়েছে, সে কিন্তু এই পথেই লোকালয়ে গিয়েছিল। কিন্তু এই গহীন অরণ্য, যেখানে একসঙ্গে সহাবস্থান একাধিক বন্য প্রাণীর, এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা ম্যানগ্রোভ কাদা মাটি, যেখানে পা রাখতেই পা কিন্তু মাটির নিচে ঢুকে যাচ্ছে। এই পথ দিয়েই কিন্তু সাঁতরে বাঘ এই ম্যানগ্রোভ অরণ্যে উঠে তারপর পৌঁছে যায় লোকালয়ে। সুন্দরবন জলে জঙ্গলে থেকে জীবন জীবিকার লড়াই। তার জন্য গহন অরণ্য থেকে কাঠ কাটা, বিরাট ঝুঁকি নিয়ে মাছ কাঁকড়া ধরতে যাওয়া চলে। আর তার পাশাপাশি পশু পাখি হত্যার অভিযোগ ওঠে অনেকের বিরুদ্ধেই, আমরা জানি। একসময় যিনি ছিলেন শিকারী, তিনি এখন বন্যপ্রাণ বাঁচানোর গুরুত্ব বোঝাচ্ছেন। বনে যাতে কাঠ কাটতে যেতে না হয়, যাতে পশু নিধন করতে না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থার পথ দেখাচ্ছেন তিনি। আসুন দেখি। মা হরিণকে মেরেছে আমার এক বন্ধু, মা পড়ে মরে গেল কাঁদতে কাঁদতে, বাচ্চাটা কাঁদতে কাঁদতে দুধ খাচ্ছিল। এইটা দেখে খুব খারাপ লাগলো। যদি বাচ্চারাও মরে যায়, মাও মরে যায়, তাহলে আর কিছু থাকবে না ভবিষ্যতে। ঘোরতর বাঘ প্রেমী আর বাঘ বাঁচাতে ছুটে যান সুন্দরবনের এক দ্বীপ থেকে আর এক দ্বীপে। জঙ্গল ছেড়ে রয়্যাল বেঙ্গল লোকালয়ে ঢুকে পড়লে বাঘকে তার ঠিকানায় ফিরিয়ে দিয়ে দায়িত্ব শেষ হয় সুন্দরবনের বালিদ্বীপের বাসিন্দা অনিল মিস্ত্রি। এখন যে কাদা মাটিতে দাঁড়িয়ে আছি, এটা আসলে ম্যানগ্রোভ অরণ্য। আর এই ম্যানগ্রোভ অরণ্যকে হাতের তালুর মতন চেনেন অনিল মিস্ত্রি। তাকে মজা করে বাল্মীকির সঙ্গে তুলনা করা যেতে পারে। এক সময় শিকার করতেন নিছক খেলার ছলে, সে শিকারি থেকেই তিনি এখন রক্ষক। মা পড়ে মরে গেল কাঁদতে কাঁদতে, বাচ্চাটা কাঁদতে কাঁদতে দুধ খাচ্ছিল। এইটা দেখে খুব খারাপ লাগলো। তখন আমি বললাম যে এটা আমার মনে হলো এটা একদিন সব কিছু শেষ হয়ে যাবে। কারণ আমরা যখন সকালবেলা থেকে বেরিয়ে সন্ধ্যেবেলা পর্যন্ত পাখি মারছি, যখন জঙ্গলে আসছি, যদি বাচ্চারাও মরে যায়, মাও মরে যায়, তাহলে আর কিছু থাকবে না ভবিষ্যতে। খেলার ছলে ছোটখাটো শিকার করতে যেতেন ছেলেবেলায়। তবে একটি ঘটনাই চোখ খুলে দেয় গোসাবার সেদিনের তরুণের। ওই ঘটনার পর থেকে তিনি শিকার ছেড়ে পশু প্রেমে পড়েন। লোককে বোঝানো শুরু করেন, বনে গিয়ে গাছ কাটা ঠিক নয়, বন্য প্রাণী শিকার করবেন না। এসব বলতে গিয়ে শুরুর দিকে তাকে এক ঘরে হতে হয়েছিল, কিন্তু হাল ছাড়েননি গোসাবার অনেক। গ্রামবাসীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে এগিয়ে আসেন। তারপরই পাল্টে যেতে থাকে ছবিটা। এখন তার সঙ্গে অনেকেই বাঘকে বাঁচাতে ছোটেন। অল্টারনেটিভ ইনকামের জন্য কি পথ বার করা যায়, তখন আমরা শুরু করলাম ইকো ট্যুরিজম। ওখানে ইকো গাইড লাগবে, ফরেস্ট ডিপার্টমেন্ট নেবে। তারপরে ওখানে দেশি চিকেন, ভেজিটেবল ওখানে বিক্রি হবে। তারপরে লন্ড্রি কাজ বাইরে না করে এখানে ট্রেনিং দিয়ে এখানকার লোককে শিখিয়ে সেই কাজটা ওরা করলে এখান থেকে ইনকাম পাবে। ঘরে বসে কাজ পেলে কে আর প্রাণের ঝুঁকি নিয়ে বনে যাবে? বনকর্মীদের ধারাবাহিক প্রচারের ফলে তাদের সঙ্গে সম্পর্কও কাছাকাছি হয়েছে বাদা বনের বাসিন্দাদের। গ্রামবাসীদের থেকে ঠিকঠাক খবর পাওয়া যাচ্ছে বলেই বাঘকে বাগে আনা, তার গতিবিধি বোঝা অনেক সহজ হয়ে যাচ্ছে বনকর্মীদের।
একটা সময় এমন ছিল যে কোনো গ্রামে সুন্দরবনের বাঘ গ্রামে ঢুকেছে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন আসলে তাদের অ্যালাউ করা হতো না। আজকের দিনে দাঁড়িয়ে রিলেশন জায়গাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, গ্রামের লোক খবর দেয়, গ্রামের লোক সহযোগিতা করে বাঘটাকে ধরে। একসময় দ্বীপ এলাকায় ছিল বাঘ মানুষের লড়াই। এখন ছবিটা খানিকটা বদলেছে। অনিল মিস্ত্রি বুঝে গেছেন বাঘকে যদি কেউ বাঁচায় তা হলো মানুষ। তাই মানুষের মধ্যে সচেতনতা জরুরি। মানুষই তো ওর উপরে ডিপেন্ডেন্ট। মানুষের জন্য যদি কিছু কাজ করা হয়, মানুষ ওটাকে রক্ষা করতে পারবে। কয়েকজন মানে অফিসার বা বনকর্মী দিয়ে তো রক্ষা করা যাবে না। সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট যথেষ্ট জেএফএমসি মানে পুরো ফ্রেঞ্জের এলাকায় জেএফএমসি গঠন করেছে, তাদের মাধ্যমে পুরো গ্রামগঞ্জে কাজ করছে। বিশেষজ্ঞরা বলেন সুন্দরবনে রয়্যাল বেঙ্গলের নির্দিষ্ট কোনো এলাকা নেই। এই জঙ্গল থেকে সে অন্য জঙ্গলে যায়। গন্ডগোল হচ্ছে সেই জঙ্গল ধীরে ধীরে সাফ হয়ে বসতি বাড়ছে। পাশাপাশি তাদের মত সুন্দরবনের মাটিতে লবণাক্তর ভাব ক্রমশ বাড়ছে, যার ফলে বাঘের জলের সমস্যা দেখা দিচ্ছে। বাঘ মানুষের টানাপোড়েন তো দীর্ঘদিনের, কিন্তু অনিল মিস্ত্রিদের মতো প্রবীণদের অভিজ্ঞতা বলছে বাঘ মানুষকে মারতে আসে না। যেটা আক্রমণ বলে ধরা হয় সেটা আসলে ভয় থেকে। প্রকৃতির ভারসাম্য, সুন্দরবনের বৈচিত্র্য, ম্যানগ্রোভ রক্ষা করতে বাঘ থাকাটা বড্ড জরুরি। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। আসলে এই অনিল মিস্ত্রিরা হাল ছাড়েননি, আর হাল ছাড়েননি বলেই সুন্দরবনে বাঘ বাড়ছে। অনেক উদ্বেগ রয়েছে, অনেক উদ্বেগের মধ্যে এই বিষয়টা খুবই ইতিবাচক যে দেশের মতো সুন্দরবনে বাঘের বংশবৃদ্ধি হচ্ছে। আসুন বিগ ওয়াল একটু বড় করে দেখে নিই সেই পরিসংখ্যান। দেশ এবং বাদাবনের দিকে ঠিক কীরকম পরিসংখ্যান। বিগ ওয়াল এবার 3000 পার। 2006-এ 1411, 2010-এ 1706, 2014-তে 2226, 2018-তে 2967 আর 2022-এ 3167। স্ট্যাটাস অফ টাইগার্স ইন ইন্ডিয়া, দেশে বাঘের বাস। নেক্সট সুন্দরবনটা আপনাদের দেখাই একবার। সুন্দরবনে বাঘের সেঞ্চুরি কেন বলছি আমরা? 2010-এ সংখ্যাটা 70, 2014-তে 76, 18-তে 88, 2022-এ 100। ফলে যে কারণে এত কিছুর মধ্যেও, এত উদ্বেগের মধ্যেও আমরা এটা বললাম যে বংশবৃদ্ধি হচ্ছে, বাঘের সংখ্যা দেশের মতো সুন্দরবনেও বাড়ছে। বিশেষজ্ঞরা বলেন মানুষ কিন্তু বাঘের স্বাভাবিক খাদ্য নয়, কারণ শৈশবে বাঘকে তার মা যা খাওয়ায়, মানে যা অভ্যাস করায় বা শিকার করতে শেখায়, সেই তালিকায় খুব স্বাভাবিকভাবেই মানুষ থাকে না। জিম করবেটের সেই উক্তি আপনাদের অনেকেরই মনে আছেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, টাইগার ইজ এ জেন্টলম্যান ইভেন আফটার সেইং অ্যান্ড ডুইং এভরিথিং। অর্থাৎ বাঘ এক বিরাট হৃদয়ের ভদ্রলোক, আর সেই বিরাট হৃদয়ের ভদ্রলোকের সঙ্গে সহাবস্থান প্রয়োজন, এ কথা বলার অপেক্ষা রাখে না। তাহলে সবার মঙ্গল, ওই যে বলে ইকোসিস্টেম ব্যালেন্সড থাকে। আর সেই আশা নিয়ে শেষ করছি আজকের স্পেশাল 9। আমরা আশা রাখবো যে বাঘে মানুষে টানাটানি নয়, বাঘে মানুষে জানাজানি হোক, সহাবস্থান থাকুক এবং ইকোসিস্টেম ব্যালেন্স থাকুক। একটা ব্রেকের পর ফিরছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।